প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিপ্লব কুমার দেবনাথ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, প্রদর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি কলেজ শাখা। আমি আজকে স্কুল শাখার সপ্তম শ্রেণীর ক্লাস নেব। সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ক্লাস নেব। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে অধ্যায় আলোচনা করব। তার মধ্যে পার্ট 3 এবং পার্ট 4 আমি তোমাদের বিগত ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের পার্ট 3 এবং পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, পার্ট 3 এ আছে নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। পার্ট 4 ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। আমি পার্ট 3 সম্পর্কে আলোচনা করি। নির্বাচন কমিশন। দেখো, নির্বাচন কমিশনটা কি? যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত থাকে, সেটাই হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন, বাংলাদেশেও এরকম একটি নির্বাচন কমিশন আছে, যার কাজ হচ্ছে বাংলাদেশে যতগুলো নির্বাচন ব্যবস্থা প্রয়োগ করা হয়, যতগুলো নির্বাচন করা হয়, সবগুলো এই নির্বাচন কমিশনের পরিচালনা করা হয়। এই বাংলাদেশের নির্বাচনের প্রধান কাজগুলো হচ্ছে আমাদের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জাতীয় স্থানীয় পর্যায়ের নির্বাচনের যতগুলো নির্বাচন আছে, এই সবগুলো নির্বাচন কমিশনার পরিচালনা করে থাকে এবং নির্বাচন কমিশনের কাজগুলো করে থাকে। দেখো, নির্বাচন কমিশনের কিছু উল্লেখযোগ্য কিছু কাজ আছে। নির্বাচন কমিশনের কিছু উল্লেখযোগ্য কাজ আছে। কাজগুলো দেখো, এক নাম্বার হচ্ছে ভোটার তালিকা এবং প্রণয়ন করা। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে ভোটার তালিকা তৈরি করতে হবে এবং সেটা প্রণয়ন করতে হবে। বাংলাদেশের যতগুলো নির্বাচনের জন্য ভোট গ্রহণ করে, যতগুলো ভোটাধিকার, তাদের একটা নির্দিষ্ট তালিকা থাকে, সেগুলো প্রণয়ন করতে হয় নির্বাচন কমিশনের কাজ। তারপর হচ্ছে সকল নির্বাচন এবং উপনির্বাচনগুলো পরিচালনা করা। বাংলাদেশে যত নির্বাচন আছে সবগুলো এবং উপনির্বাচন যে হয়, এই নির্বাচনগুলো পরিচালনা করার কাজই হচ্ছে নির্বাচন কমিশনের। তারপর নির্বাচনী প্রতীক বরাদ্দ করা। আমরা যে প্রতীক নিয়ে যে নির্বাচনগুলো করা হয়, যে কেউ নৌকা প্রতীক, কেউ ধানের শীষ প্রতীক, নাঙ্গল প্রতীক, ফুটবল, ঘড়ি, আনারস মার্কেট, এরকম অনেক বিভিন্ন প্রতীক থাকে। এই প্রতীকগুলো নির্ধারণ করা হচ্ছে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। তারপর হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা। একটা নির্বাচনী এলাকার নির্দিষ্ট একটা সীমানা থাকবে, এই সীমানাটা নির্ধারণ করবে একটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, যা সীমানাটা নির্দিষ্ট আকারের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। তারপর হচ্ছে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন করা। সারা দেশে, মনে করো আমাদের দেশে যদি 300টা আসনের জাতীয় সংসদ নির্বাচন হয়, এরকম 300টা আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আলাদা আলাদা উপজেলা ভিত্তিক ভাবে আলাদা আলাদা ভোট কেন্দ্র স্থাপন করতে হয়। সেই ভোট কেন্দ্র স্থাপনগুলোর মাধ্যমে নির্বাচন কমিশনের কাজ উল্লেখযোগ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নির্বাচনের আচরণ বিধি তৈরি করা। নির্বাচন ব্যবস্থার জন্য একটি নির্দিষ্ট আচরণ বিধি থাকে, যা এই আচরণ বিধিটা তোমার নির্বাচন কমিশনার করে থাকে এবং এটা নির্বাচন কমিশনের একটা উল্লেখযোগ্য কাজ। তারপর নির্বাচনী আচরণ বিধি প্রয়োগ করা। এই কাজটা আবার প্রয়োগ করতে হবে, সেই প্রয়োগ করার কাজটা হচ্ছে একটা নির্বাচন কমিশনের কাজ। কারণ নির্বাচন কমিশনের তখন ওই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনটা গ্রহণ করার জন্য তোমার নির্বাচন কমিশনের কাছে একটা আলাদা নির্দিষ্ট একটা দায়িত্ব হস্তান্তর করা থাকে এবং তাদের কাছে একটা ক্ষমতা ন্যস্ত করা থাকে। তারা যেভাবে পরিচালনা করবে সেভাবেই নির্বাচন ব্যবস্থাটা গ্রহণ করা হয়।
ব্যালট পেপার এবং মুদ্রণ, ব্যালট পেপার মুদ্রণ করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পেপারে আমরা ভোট গ্রহণ করব, ভোট দিব, সেই পেপারটা তোমার তৈরি করা হচ্ছে নির্বাচনের একটা প্রধান কাজ। তারপর ব্যালট বাক্স প্রস্তুত করা। নির্বাচন তোমার যখন আমি একটা নির্বাচন গ্রহণ করলাম, গ্রহণ করার পর যেখানে ভোট দিল, ভোটাধিকার প্রয়োগ করার পর সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। এই নির্দিষ্ট জায়গাটা হচ্ছে একটা ব্যালট বাক্স। এই বাক্সের ভিতরে আমরা ভোটগুলো, পেপারস গুলো ওখানে ফেলে দিয়ে থাকি। তারপর নির্বাচন, ভোট গ্রহণ ও ফলাফল প্রয়োগ করা। আমরা যখন একটা ভোট গ্রহণ করব, সেটা ফলাফলটা গ্রহণ করার পর ফলাফলটা প্রয়োগ করাটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। ফলাফলটা তোমার, আমি একটা ফলাফল নিয়ে আসলে সেটা আমাকে গ্রহণ করাটা নির্বাচন কমিশনের কাজ, এবং ফলাফলটা প্রয়োগ করাটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তারপর নির্বাচনী নিরোধ সম্পত্তি, নির্বাচনী নিরোধ বিরোধ নিষ্পত্তি। নির্বাচনে করার পর সব শেষে তাদের কাজ হচ্ছে এই নিষ্পত্তি করে দেওয়া। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা আলোচনা করব নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা নিয়ে। নির্বাচনী এলাকাটা কি? প্রতিনিধি নির্বাচনের জন্য বাংলাদেশের পুরো দেশকে, প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে একটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। প্রত্যেকটা জায়গাকে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে একটা নির্দিষ্ট এলাকা বিভক্ত করা হয়। এই নির্দিষ্ট এক একটি এলাকাকেই বলা হয় নির্বাচনী এলাকা। যেমন দেখো, বাংলাদেশের 300টি জাতীয় সংসদ নির্বাচনের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা ব্যবহার করা হয়। নির্দিষ্ট একটা এলাকা ব্যবহার করা, এই নির্দিষ্ট এলাকা ব্যবহার করাটাই হচ্ছে বাংলাদেশের নির্বাচনী এলাকা। বাংলাদেশের নির্বাচনী এলাকার আরেকটি উল্লেখযোগ্য কারণ দেখো, নির্বাচনী এই এলাকা আলাদা আলাদা ভাবে ধরা হয়। যে এলাকাতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই এলাকাটি এক একটি নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। তারপর দেখো নির্বাচনের আচরণ বিধি। নির্বাচনের কিছু আচরণ বিধি থাকে, যা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে নির্বাচন কমিশনের কাজের ভিতরে বলেছিলাম তোমাদেরকে যে নির্বাচন কমিশনের কাজের মধ্যে হচ্ছে নির্বাচন কমিশন আচরণ বিধি প্রয়োগ করা, আচরণ বিধি করে। সেই নির্বাচনের আচরণ বিধি কি কি নিয়ম কানুন থাকতে পারে? প্রত্যেকটা বাংলাদেশের নির্বাচন কমিশন অন্যতম কাজই হচ্ছে আচরণ বিধি তৈরি করা। নির্বাচন কমিশনের যে আচরণ বিধিটা তৈরি করবে, সেই আচরণ বিধি অনুযায়ী তোমার আইন শৃঙ্খলার বাহিনী আছে এবং অনেক বাহিনী আছে, এই বাহিনীগুলো সেই আইন যেগুলো প্রয়োগ করবে। নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে বলবে যে আমরা এই আচরণ বিধি তৈরি করেছি, এই আচরণ বিধি আমরা প্রয়োগ করে আমরা নির্বাচন অনুষ্ঠিত করব কিংবা নির্বাচন গ্রহণ করব। এরকম নির্বাচনের কিছু বিধি তুলে ধরা হলো তোমাদের। যেমন দেখো, 1 নাম্বার, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ মিছিল করা যাবে না। আমরা যখন নির্বাচন একটা আচরণ করবে তখন তাদের একটা থাকবে যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কোনো প্রকার সমাবেশ কিংবা মিছিল করা যাবে না। দেয়ালে পোস্টার লাগানো যাবে না, দেয়ালে পোস্টার লাগানো যাবে না। পোস্টার কিংবা প্লে কার্ড দড়িতে ঝুলিয়ে দিতে হবে। পোস্টার বা প্লে কার্ড রশিতে ঝুলিয়ে দিতে হবে। দেয়ালে কোনো রকম লেখা বা পোস্টার লাগানো যাবে না। কোনো প্রকার দেয়ালে লেখাও করা যাবে না কিংবা পোস্টারও লাগানো যাবে না। প্রচারের জন্য কোনো গেট বা আলোকসজ্জা করা যাবে না। আমরা যখন কোনো প্রচার করব, যে এই প্রচার করার জন্য আমরা কখনোই কোনো গেট তৈরি করতে পারবো না এবং সেটার আলোকসজ্জাও তৈরি করতে পারবো না। যে আমরা আলোকসজ্জা দিয়ে তোমরা যে একটা নির্বাচন পরিচালনা করবে কিংবা নির্বাচনে তোমার প্রচারণা করব, এগুলো করা যাবে না। প্রচারণের মোটরসাইকেল, কোনো ধরনের যানবাহনে মিছিল করা যাবে না। মোটরসাইকেল নিয়ে কিংবা কোনো যানবাহন নিয়ে যে আমরা মিছিল মিটিং করবো, এগুলো করা যাবে না। তারপর হচ্ছে নির্বাচনী ক্যাম্পে
ভোটারদের কোনো প্রকার পানীয় কিংবা উপহার সামগ্রী গ্রহণ করা যাবে না। আমি 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 যদি একটা জায়গায় ভোট গ্রহণ করতে যাই, ভোট নিতে যাই, সেখানে যে আমার কোনো প্রকার প্রার্থীর কাছ থেকে আমি কোনো প্রকার উপহার সামগ্রী কিংবা পানীয় কোনো প্রকার জিনিস আমি গ্রহণ করতে পারবো না। এটা নির্বাচন বিধির একটা যথার্থ আচরণ বিধির মধ্যে পড়ে, যে কোনো প্রকার ওই প্রার্থীর কাছ থেকে আমরা কোনো কিছুই গ্রহণ করতে পারবো না। নির্বাচন কমিশন আমাকে যে নির্দিষ্ট পরিমাণ যে আইন কানুন দিয়ে আমাকে নির্বাচন গ্রহণ করার জন্য পাঠানো হবে, আমাকে সেটুকুর মধ্যেই সীমাবদ্ধতা থাকতে হবে। এগুলো হচ্ছে কয়েকটি নির্বাচনী আচরণ বিধি, যা এই আচরণ বিধিগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা পার্ট 3 সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা পার্ট 4 ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। দেখো, ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, তার মধ্যে দেখো ভোট ও ভোটাধিকারের প্রয়োগ। এখন দেখো, তোমার প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন প্রতিনিধি নির্বাচন করব, এই প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দান গ্রহণ করা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা ছাড়া আমরা কখনো প্রতিনিধি নির্বাচন করতে পারবো না। এবং দেখো, প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকারের কিছু যোগ্যতা থাকে। আমরা যে ভোটাধিকার, আমরা যে ভোট দেব, আমাদের কিছু নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা যদি আমরা সম্পূর্ণ করতে না পারি, তাহলে আমরা ভোট দিতে পারবো না। 1 নম্বর, বাংলাদেশের নাগরিক হতে হবে। তুমি যে দেশে ভোট দেবা, আমি বাংলাদেশের নাগরিক, তাহলে আমি বাংলাদেশে ভোট গ্রহণ করব কিংবা দেব, আমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আমি যদি বহির্বিশ্বে ইন্ডিয়ার যদি ভোট করতে যাই, তাহলে আমাকে ওই দেশের নাগরিক হতে হবে। সেক্ষেত্রে আমি আমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আমি যদি বাংলাদেশের নাগরিক না হই, তাহলে আমি ভোট দিতেও পারবো না, ভোট নিতেও পারবো না। 2, 18 বছর বয়স কিংবা তার অধিক হতে হবে। আমার বয়সটা সর্বনিম্ন 18 বছর থেকে তার অধিক হতে হবে, তাহলে আমি ভোট দিতে পারবো, অন্যথায় আমি ভোট দিতে পারবো না। 3, নন কর্তৃক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ঘোষিত হয় নাই, আদালত কর্তৃক কোনো দেউলিয়া ঘোষিত হইনি আমি, তাহলে আমি ভোট গ্রহণ করতে পারবো। আমাকে আদালত কর্তৃক যদি আমাকে কাগজ কলমে যদি বলে যে আপনি দেশের নাগরিক না, কিংবা আপনি অন্য দেশের নাগরিক, আপনাকে এখানে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না, তখন আমি ওই দেশের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। আমি যে এলাকার বাসিন্দা, আমাকে সেই এলাকায় ভোট গ্রহণ করতে হবে কিংবা ভোট দিতে হবে। ওই এলাকাকেই আমাকে নির্বাচনী এলাকা হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। নির্বাচনের ভোটাধিকারের প্রয়োগ। এখন দেখো, আমরা ভোটদান পদ্ধতি, আমরা ভোটদানটা কি পদ্ধতিতে গ্রহণ করে থাকি। ভোটদানটা আমরা 2 ধরনের গ্রহণ করে থাকি, একটা প্রত্যক্ষ ভোট আর একটা পরোক্ষ ভোট। প্রত্যক্ষ ভোট আর পরোক্ষ ভোট। প্রত্যক্ষ ভোটটা, যে ভোটটা আমরা অর্থাৎ একটা সরাসরি ভোট আর একটা গোপন ভোট। সরাসরি ভোটটা আমরা সরাসরি ধ্বনির মাধ্যমে আমরা সরাসরি একটা প্রকাশ করলাম যে অমুকে নির্বাচিত হয়েছেন। এই যে সরাসরি যেটা প্রকাশ করা, এটা সরাসরি ভোটে। আর গোপন ভোটটা যে আমরা ব্যালট পেপার নিয়ে গোপনে এক জায়গায় আমরা ছিল মেরে সেই কাগজটা ভাঁজ করে একটা বাক্সে প্রেরণ করা, এটা গোপন ভোটদান পদ্ধতি। আমাদের তাহলে ভোটদান পদ্ধতিতে আমাদের 2 ধরনের, একটা গোপন ভোটদান পদ্ধতি আর একটা প্রকাশ্য ভোটদান পদ্ধতি। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কিছু নিয়ম দেখব। আমরা যে নির্বাচনে যে অংশগ্রহণ করব, এই অংশগ্রহণ করার জন্য আমরা নির্বাচনের
কিছু প্রতিদ্বন্দ্বিতা আছে, তাদের কিছু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে। আমাদের দেশের একটি রাজনৈতিক অংশের মধ্যে তোমার হচ্ছে দেখা যায় যে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনে নাগরিকগণ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারে। যেমন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, যেমন 1 নাম্বার দেখো, প্রতিদ্বন্দ্বী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ওই প্রতিদ্বন্দ্বিতা যে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই ব্যক্তিকে অবশ্যই একটা বাংলাদেশের নাগরিক হতে হবে। ওই বাংলাদেশের নাগরিক যদি না হয় তাহলে ওই দেশে সে প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। যেমন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পর্যায়ে নির্বাচন কিংবা কমিশনের নির্বাচনের জন্য তোমার 25 সর্বনিম্ন কিংবা কমপক্ষে 25 বছর বয়স পর্যন্ত হতে হবে। তার 25 বছর কমপক্ষে নিম্নে তার ঊর্ধ্বে হতে হবে 25 বছরের। এছাড়া সে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। রাষ্ট্র অর্থাৎ আমাকে ওই দেশের রাষ্ট্র যদি আমাকে দেউলিয়া ঘোষণা করে তাহলে আমি ওখানে প্রতিদ্বন্দ্বিতায় কখনোই কোনোভাবে অংশগ্রহণ করতে পারবো না। তারপর দেখো সরকারি চাকরি। আমি যদি বাংলাদেশের সরকারি যদি চাকরি করি, গভর্নমেন্ট যদি চাকরি করি, তাহলে আমি ওই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবো না। তারপর দেখো কোন ব্যক্তি নির্বাচন কমিশন নিবন্ধিত, কোন ব্যক্তি যদি নির্বাচন কমিশনের নিবন্ধিত কোন রাজনৈতিক দলের পক্ষে নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। রাজনৈতিক দলের প্রেক্ষাপটে সে নির্দলীয়ভাবে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে। নির্দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবে, যেটা আমরা অনেকেই বলি যে স্বতন্ত্র প্রার্থী। আমরা যেমন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে দেখা গেল যে একজন রাজনৈতিক দলের দুটো দলের প্রেক্ষাপটে দুইজন বিভক্ত হিসেবে আলাদা আলাদা ভাবে নির্বাচন করলো, আর একজন অপোজিট যদি আরেকজন প্রার্থী থাকে সে ওই দুই দলের মধ্যে সম্পৃক্ততা না, তখন সে এককভাবে যদি নির্বাচন করা যায় তাহলে সেটাকে বলা হয় স্বতন্ত্র। সে ওই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তোমার নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা হিসেবেও সে তোমার প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ নির্দলীয়, সে দলের সাথে সম্পৃক্ততা না। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। বাংলাদেশের সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর আমাদের যে আলোচনাটা আমরা যেটা করলাম নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের বাংলাদেশে যতগুলো নির্বাচন আছে সবগুলো নির্বাচন পরিচালনা করার কাজই হচ্ছে আমাদের এই নির্বাচন কমিশনের। সুতরাং আমরা এই পার্ট 3 এবং পার্ট 4 সম্বন্ধে আলোচনা করলাম। এটা আমাদের নির্বাচন কমিশনারের কাজ, নির্বাচন কমিশনারের নির্দিষ্ট এলাকায় তাদের আচরণ বিধি, নিয়ম কানুন, প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করা, কে কিভাবে ভোট দিতে পারবে, এগুলো নির্দিষ্ট আচার আচরণগুলো নিয়ে আমাদের এই পার্ট 3 এবং পার্ট 4 আমরা আলোচনা করলাম। আমাদের এই অধ্যায়ের 4টা পার্ট, তার মধ্যে 1, 2, 3, 4 আমরা বিগত দিনে 1, 2 শিখেছি, আজকে 3 আর 4 শিখলাম। আজকে এই পর্যন্তই আমাদের এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার অধ্যায়ের আলোচনা। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। সামনের দিনে আমি নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবা।